যারা সালাম দিয়েছো অলরেডি, সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। একজন বলছো সাউন্ড শুনতে পাচ্ছ না, একটু আবার রিজয়েন করে দেখতে পারো। তামিম বলছে ভাইয়া বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো। আমাদের উদ্ভাসের কালচারে আমরা সবাই সবাইকে ভাইয়া বলি, বুঝছো? সো ভাইয়া বলতে পারো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, আমরা ভাইয়াই বলি। আবার অনেক সময় অনেকের হয় কি, একটু মানে আনইজি ফিল করে ভাইয়া বলতে, না স্যারও বলতে পারো, সমস্যা নেই, তবে আমরা ভাইয়াটাই প্র্যাকটিস করি নর্মালি। ফেসবুক থেকে যারা আছো সবার জন্য একটু রিকোয়েস্ট থাকবে ভাইয়ের পক্ষ থেকে, তোমরা একটা করে শেয়ার দিয়ে দাও প্রত্যেকে, কারণ ভালো জিনিস সবার সাথে একটু শেয়ার করে নিলে ভালো হয়। একটা করে শেয়ার দিয়ে দিতে পারো। এবং ফেসবুক থেকে জানতে চাচ্ছি, আমাদের স্টুডেন্ট পোর্টাল সব কিছু ওকে আছে মনে হচ্ছে। ফেসবুক থেকে একটু বলো তোমরা কেমন শুনতে পাচ্ছ। নাফিসা বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিনুর ওয়ালাইকুম সালাম। সব কিছু যদি ওকে থাকে দেন আমরা মনে হয় শুরু করতে পারি, তাই না? আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারি। দেখো, বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি, এক এক দেশের শিক্ষা পদ্ধতি, তারপরে তোমার হচ্ছে রীতিনীতি এক এক রকম। আমাদের দেশের কনটেক্সটে যদি বলি, আমরা হচ্ছে যত আগে শুরু করি, যত অ্যাডভান্স থাকতে পারি, পরবর্তী সময়ে আমরা তত বেশি বেনিফিট ক্রিয়েট করতে পারি। এটা বাস্তবতা। এই বাস্তবতার একটা বড় দিক হচ্ছে, তুমি যখন এসএসসি পরীক্ষা দিছিলা, তুমি খেয়াল করে দেখো, তুমি সময় পাইছো 9-এ ফুল 1 বছর, 10-এ আবার 1 বছর, তারপরে যখন পরীক্ষা হয়েছে আবার ওখানে পাইছো 3 মাস বা 4 মাস। এর মানে 24 মাস তুমি ফুল পাইছো, 25, 26, 27 মাস। 2 বছর পাওয়ার পরেও তুমি আরো মিনিমাম 2 মাস বা 3 মাস সময় পাইছো। এটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার বাস্তবতা। খেয়াল করে দেখো। কিন্তু এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে হিসাবটা একটু অন্যরকম। কারণ কি? কারণ হচ্ছে দেখো, তোমার এখন রেজাল্ট হলে তুমি শুরু করবা, অফিসিয়ালি তোমার ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরু হচ্ছে কখন? বছরের মিডল কিন্তু চলে গেছে। তুমি ধরো আগস্টে শুরু করতেছো বা জুলাইতে শুরু করতেছো। এখন হিসাব যদি করে, তাহলে ভাইয়া ফুল 2টা বছর হওয়ার পরে আমি কি আরো 2 মাস পরে পরীক্ষা দিব কিনা, হিসাব কিন্তু সেটা বলে না। হিসাব বলতেছে তুমি এখন জুলাইতে শুরু করছো, সামনের বছরের জুলাই, তার পরের বছরে গিয়ে জুলাই লাগবে না, তার আগেই তোমার পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ তুমি এখানে তোমার সেশন 2-2, 4 বছরের পাচ্ছ না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে তোমার মাঝখানে যে ছুটিগুলো আসবে বিভিন্ন কিছু, এই সব কিছু যদি তুমি ম্যানেজ করো, আবার দেখবা তোমার যে পরীক্ষাগুলো থাকবে, ইয়ার ফাইনাল পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, এগুলো বাদ দিলে তুমি মোটামুটি 17 থেকে 18 মাস সময় পাইতে পারো ম্যাক্সিমাম, যদি কপাল খুব ভালো হয়, ফাইনাল পরীক্ষা 1 মাস দেরিতে হয় সেক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু হিসাব বলতেছি শিক্ষাবর্ষ বা সেশন যদি হিসাব করো তাহলে কিন্তু দুইটা। কিন্তু অফিসিয়ালি তুমি যদি টাইম ফ্রেমটা দেখো, তাহলে কিন্তু 2 বছর না। ছুটি ছাড়া সবকিছু বাদ দিলে সেটা 20 মাসের নিচে চলে আসে। এবার যদি সিলেবাসের দিকে তাকাও, আমরা নর্মালি কি জানি? আমরা জানি যে হচ্ছে আহ, আমরা এসএসসি থেকে এইচএসসি তে যখন যাব, বা 8 থেকে যখন 9-এ উঠি, 6 থেকে যখন 7-এ যাই, বয়স এবং সময়ের তুলনায় তোমার যতটুকু ম্যাচিউর হওয়া আবশ্যক, তোমার লেসন যতটুকু কঠিন হওয়া দরকার, ঠিক ততটুকু কঠিন হয় সময়ের সাথে সাথে। কিন্তু মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের বাস্তবতা একটু ভিন্ন। আমার কথার এভিডেন্স তুমি তোমার বড়দেরকে জিজ্ঞেস করলেও জানতে পারবা। তুমি যখন 8 থেকে 9-এ উঠছিলা, তোমার বয়স এবং তোমার সামর্থ্যের তুলনায় সিলেবাসটা যেমন কঠিন ছিল, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেই তুলনায় অনেক বেশি হায়ার। অনেক ডেপথে যায় পড়া লাগে, অনেক বেশি পড়তে হয়, এবং টপিকের গভীরতা অনেক বেশি। তাহলে এখানে দুইটা বাস্তবতা একদম চাক্ষুষ তোমাকে আমি ধরাই দিলাম। এক, সময় এবং বয়সের তুলনায় তোমার টপিকের ডেপথ অনেক বেশি, তোমাকে পড়তে হবে অনেক বেশি, এবং তোমাকে অনেক ম্যাচিউর হয়ে এই জায়গায় কাজ করা লাগবে। এটা 1 নম্বর কথা। কারণ সময়ের সাথে সিলেবাসের যে ধরন, সিলেবাসের যে সরলতা বা কাঠিন্য, সেটা একটু বেশি উচ্চ লেভেলে। 1 নম্বর। 2 নম্বর, তুমি ফুল 2টা সেশন পাচ্ছ না, তুমি তার থেকে কম পাচ্ছ। অর্থাৎ 20 মাসের কম সময় তুমি পাবা। এর মানে দাঁড়াইলো কি? দাঁড়াইলো যে আগে শুরু করবে সে আগে থাকবে, হিসাব শেষ। এটা বাস্তবতা, আমি তোমাকে দেখাই দিলাম রিয়েলিটি। তুমি এটার সাথে ম্যাচ করবার চিন্তা করতে পারো। তো এই জন্যই বলছিলাম আমরা একটু আগে শুরু করতে চাই। সো তোমাদের সবাইকে আজকে এইচএসসি বাংলা, ইংলিশ এবং আইসিটির ফুল কোর্সে আর ওরিয়েন্টেশনে তোমাদের সবাইকে ভাইয়া স্বাগত জানাচ্ছি। আসো আমরা কথা বলবো এইচএসসিতে কোন বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, বা তোমার কিছু কমন কোয়ারিজ আছে। দেখো, এইচএসসির প্রস্তুতি তুমি যখন নিবা, সব বিষয়ের সমান গুরুত্ব তুমি কেন দিবা? এইচএসসি বোর্ড পরীক্ষায় সিজিপিএ, জিপিএ তুমি যদি পাস পাইতে চাও, বা যদি তুমি পাওয়ার ইচ্ছা রাখো, সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটির ভূমিকা কি? এইচএসসিতে এ+ পেতে এবং অ্যাডমিশনে ভালো করতে বাংলা, ইংলিশ এবং আইসিটির বিকল্প নেই, কেন নেই? এই প্রশ্নগুলো চলো উত্তর খুঁজি খুব সংক্ষিপ্তভাবে। ওকে, ফার্স্ট অফ অল, এইচএসসিতে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
সহজ কথা হচ্ছে সব বিষয় সমান গুরুত্বপূর্ণ। কেন? দেখো, আমরা শুরুতে এক এক রকমের চিন্তা রাখি, আবার এক একজনের এক এক টাইপের অ্যাম্বিশন থাকে। যেমন ধরো, কেউ একজন এখন বলতেছে যে আমি ইঞ্জিনিয়ারিংই পড়বো, কেউ বলতেছে আমি বুয়েটে পড়বো না, আমি মেডিকেলেই পড়বো। আবার কারো ইচ্ছা যে না, আমি তো যেহেতু আমি আর্টসে পড়তেছি আমি ব্যারিস্টার হব। কিন্তু সময়ের সাথে তুমি খেয়াল করে দেখবা, একটা সময়ে গিয়ে তুমি যখন উপনীত হবা, তোমার ড্রিম এবং রিয়েলিটিকে যখন তুমি ম্যাচ করাইবা, অনেক ডিসিশনে অনেকভাবে কাটছাট করা লাগে। মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেয়া, সেও পরবর্তীতে ভার্সিটিতে আইসা তার অনেক বেশি সাফার করা লাগে, এমন হয়। আবার মাশাআল্লাহ অনেকে যার যেখানে টার্গেট সেখানে সে হয়ে যায়। এখন পরবর্তী সময়ে তোমার সামনে তোমার ফাইটিং গ্রাউন্ড কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি জানো না। সো সব থেকে ভালো হচ্ছে আগে থেকে তোমার সাবজেক্টগুলোতে তোমার যেটা ম্যাক্সিমাম জিপিএ সেটাকে কাভার করে রাখা। এটা তো সব থেকে ভালো সিদ্ধান্ত। কেন? কারণ তুমি যখন এইচএসসি পরীক্ষা পরবর্তী সময়ে অ্যাডমিশন টেস্টে যাবা, আমাদের সিস্টেমে তো এটাই, তুমি উচ্চ শিক্ষায় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং কোন সাবজেক্টে পড়ো তার উপরে তোমার ফিউচারের অনেকখানি ডিপেন্ড করে। এটা সত্য, ইসলামিক স্টাডিজ পড়ে মানুষ ব্যাংকে চাকরি করতেছে, এটা সত্য কথা। কিন্তু কেউ কি ইসলামিক স্টাডিজ পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারতেছে? কেউ কি তোমার কি বলে সমাজবিজ্ঞান পড়ার পরে কি তোমার হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারতেছে? না, পারতেছে না। কিন্তু এটাও তোমাকে মানতে হবে। সো শেষ বাস্তবতা তুমি কোথায় গিয়ে দাঁড়াচ্ছ সেটা কেউ জানে না। তাহলে আগে থেকে কি করতে হবে? আগে থেকে সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে সমানভাবে তোমাকে রেজাল্ট নিয়ে আসতে হবে, কারণ পরবর্তী সময় তুমি কোথায় যাচ্ছ সেটা তুমি জানো না। এক, দুই, আবার ধরো তুমি যে কোনো লাইনে বাংলাদেশে পড়াশোনা করলা এবং পরবর্তী সময়ে, আমরা আগেও কথাগুলো তোমাকে বলছি, তুমি যখন জব সেক্টরে এসে কম্পিটিশন করবা, এখানের বাস্তবতাটা টোটালি ভিন্ন। এখানে একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, একজন বিশ্ববিদ্যালয়ে পড়া মানুষ, যে কোনো গ্রুপ থেকে আসা, তখন আবার ওই জায়গায় আবার সবার জন্য সমানভাবে কম্পিটিশন করার সুযোগ। ওখানে বাংলা বলো, ইংরেজি বলো, আইসিটি বলো, বিজ্ঞান বলো, সবগুলোর জন্য ফ্লোর সমান। তোমাকে ওই জায়গায় সমভাবে কম্পিটিশন করা লাগে। এই জন্য বাংলা হোক, ইংলিশ হোক, আইসিটি হোক, সবগুলোকে বেস থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তোমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আগাইতে হবে। এটাই হচ্ছে সত্য কথা। আমি কি তোমাদের বুঝাইতে পারছি কিনা বলো? একজন বলছো যে স্যার আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আর্টস নিব, কিন্তু আর্টস সম্পর্কে তেমন কিছু জানি না। এ সম্পর্কে কিছু কি বলা যাবে? ডেফিনেটলি বলা যাবে, কেন নয়। আর এ পাশ থেকে কেউ দেখো, ভেরি গুড কোশ্চেন। সে সায়েন্সে ছিল, আর্টস নিবে। আমি সায়েন্স ছিলাম এসএসসিতে, আমি ইন্টারমিডিয়েটে আর্টসে গেছিলাম। আমার আর্টসে যাওয়ার কারণ ছিল এটা যে আমার মনে হয়েছিল যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এটা আমি এসএসসিতে কভার করে আসছি, এইচএসসি লেভেলে আমাকে দিয়ে হয়তো এটা হবে না, আমি এই জন্য চলে গেছিলাম। তোমার যদি আমার মতো হয়ে থাকে তাহলে তো উত্তর তুমি পেয়ে গেছো। আর যদি এমন হয় যে না ভাই, আমি নির্দিষ্ট কোনো প্রফেশনকে টার্গেট করছি, যেমন ধরো আমি ব্যারিস্টার হইতে চাই, আমি ল পড়বো, বা আমি জাজ হইতে চাই, একটা চমৎকার লাইফ আছে এখানে, একটা লাইফের অন্য লেভেলের একটা সুপ্রিমেসি আছে, যেটা সত্য কথা, তাইলে তুমি নিঃসন্দেহে আর্টসে চলে আসো। নিঃসন্দেহে এখানে অ্যানালাইসিস যে ভালো করতে পারে, ডেটা যে ভালো মনে রাখতে পারে, গুছায় লেখার ক্ষমতা যার বেশি, সে অনেক ভালো করে। অর্থাৎ তুমি ভালো করে পড়লে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, যে কোনো জায়গা থেকে তুমি শাইন করতে পারবা। মূল কাজ হচ্ছে ভালো করে পড়া। এই জন্য সহজ কথা, এইচএসসিতে সবগুলো সাবজেক্ট সমান গুরুত্বপূর্ণ, আনডাউটলি। এবং কেন তুমি সব বিষয় সমান দিবা, গুরুত্ব দিবা, ভাইয়া অলরেডি সেটা বলে ফেলছি। কারণ তোমার যদি কোনো সাবজেক্টে এ প্লাস মিস হয়ে যায়, এ প্লাস মিস হয়ে যাওয়ার মানে অর্থটা বুঝতেছো? তোমার জিপিএ থেকে একটা স্কোর ধরা হয় অ্যাডমিশনে, এবং অ্যাডমিশনে তুমি যখন পরীক্ষা দিবা, ওখানে যে নম্বরটা পাবা সেটা মিলে তোমার টোটাল মেরিটটা হবে। কারণ কোনো সাবজেক্টে ধরো বাংলাতে তোমার এ প্লাস মিস হয়ে গেল, তাহলে পরবর্তী সময় তোমার যে স্কোর হবে ওই জায়গায় কিন্তু কমে আসবে, কারণ তুমি জিপিএতে কিন্তু পিছিয়ে গেছো। জিপিএর যে 20 নম্বর থাকলো সেখান থেকে তোমার নম্বর কমতেছে। এর মানে তুমি সেটা কাভার করার জন্য অ্যাডমিশনে রিটেন দিয়ে কাভার করা লাগবে, তাহলে তুমি পিছিয়ে যাবা। এই জন্য সব সাবজেক্টে সমান গুরুত্ব দেওয়া এবং সমান রেজাল্ট করা জরুরি। এরপরে দেখো, এইচএসসি বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পেতে বাংলা, ইংলিশ, আইসিটি এর ভূমিকা। সহজ কথায় এগুলো তো অপশনাল জিনিস না, এগুলো হচ্ছে মেন জিনিস। এখন আমাদের মধ্যে কমন প্রবণতা কাজ করে, আমরা মনে করি যে বাংলা তো পারি, আমি ছোটবেলা থেকে পড়ি, বাংলা আমি না পারলে কে পারবে। আর ইংলিশের বিষয়ে আমাদের একটা ভীতি কাজ করে। বাংলার ইংরেজির ব্যাপারে দুইটা এরকম ভিন্ন ধারণা। তো বাংলা বেশি পড়ার কারণে পড়ে না, আর ইংরেজি না পারার কারণে পড়ে না। এটা হলো দুইটার বাস্তবতা। আর আইসিটির কথা যদি বলি, তোমাদের ভাইয়া আছেন আইসিটি নিয়ে, বলবেন। আমার বিসিএস জার্নিতে আমি একটা অভিজ্ঞতা তোমাদেরকে 1 মিনিটে শেয়ার করব।
বিসিএস এর প্রিলি এবং রিটেনে আইসিটি পড়া লাগে এবং তোমাদের ইন্টারের যে বইটা আছে এটা পড়া লাগে। তো ওই জার্নি করার সময় আমার ইন্টারের যে বইটা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান স্যারের বইটার সাথে আমার একটু পরিচয় হয়েছে। তো আমি এই বই উল্টে আমার মনে হয়েছে যে এটা ইন্টারের ছেলেপেলেরা বোঝা অনেক কঠিন হবে, কারণ এখানে এমন কিছু আছে যেটা খুব হাই লেভেলে পড়ানোর জিনিস, উচ্চ লেভেলে পড়ানোর জিনিস, এটা একটু নিচের লেভেলে দিয়ে দিচ্ছে, অনেকটা তোমাদের এসএসসির বিজিএস বইয়ের মতো। দেখো ম্যাচ করাতে পারো কিনা। বিজিএস এ কি ছিল? বাংলাদেশের বিশ্ব পরিচয়, যারা সায়েন্সের ছিল, প্রথম ইতিহাস, তারপরে ভূগোল, তারপরে হচ্ছে তোমার পরিনীতি, তারপরে অর্থনীতি, তারপর সমাজবিজ্ঞান। একটা কম্প্যাক্ট বুক ছিল বিজিএসটা। তোমাদের আইসিটিটা অনেকটা ওইটা, মোটামুটি অনেক কিছু এক জায়গায় এখানে দেওয়া আছে। এই জন্য তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমার জিপিএ 5 যদি পাওয়া লাগে, বাংলা, ইংলিশ এবং আইসিটির উপরে সর্বোচ্চ ফোকাস দিয়ে তোমাকে আগাইতে হবে। এবং এটা যেহেতু অপশনাল না, তুমি বাদ দিতে পারবা না বা এটা স্কিপ করে আগানোর সুযোগ নাই, যে গ্রুপেরই হোক না কেন। সুতরাং যেখান থেকে আমি স্কিপ করতে পারবো না, সহজ কথা, যেটা আমি বাদ দিয়ে চলতে পারবো না, সেটাকে আলিঙ্গন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেটাকে আমি বাদ দিতে পারবো না, যে কম্পিটিশন থেকে আমি নিজেকে দূরে নিতে পারবো না, সেটাকে আলিঙ্গন করব, আমি সেই কম্পিটিশনে নামবো, সেটার জন্য প্রিপারেশন নেবো, এটাই তো বুদ্ধিমানের কাজ। এখন তো এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এইচএসসিতে বাংলা এবং অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো করার জন্য বাংলা, ইংলিশ এবং আইসিটির কোনো বিকল্প হয় না। কেন? দুইটা জায়গা, একটা হচ্ছে বুয়েট, আরেকটা হচ্ছে মেডিকেল। খেয়াল করে দেখো, এই বুয়েট আর মেডিকেলে তুমি যদি কম্পিটিশন করো, স্রেফ তোমাকে বাংলা ফেস করতে হবে না। ভাইয়া বুঝাই দিচ্ছি, ভালো মতো বুঝো। ইংলিশ আছে কিন্তু, বুয়েটেও আছে, মেডিকেলেও আছে। বুয়েট এবং মেডিকেলে তোমাকে বাংলা ফেস করতে হবে না। এর বাইরে বাংলাদেশে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো গ্রুপে কম্পিটিশন করো না কেন, বাংলা তোমার আসবেই সামনে। কিছু কিছু জায়গায় সুযোগ থাকবে বাংলার বদলে অন্য কিছু দাগানোর, খুব খুব সীমিত কিছু ক্ষেত্রে, বাদ বাকি মোটামুটি সব জায়গায় তোমাকে বাংলা ফেস করে আগাইতে হবে। সায়েন্সের জন্য বলছি। আর কমার্স এবং আর্টসে যারা আসো তাদের জন্য কোনো কথা নাই, বাংলা সব জায়গায় আছে, ইংরেজি সব জায়গায় আছে। এবং আইসিটিতে টেকনোলজিক্যাল প্রশ্ন ভার্সিটি ভেদে বিভিন্ন ইউনিটে তোমার আইটি রিলেটেড প্রশ্ন হয়। সুতরাং তুমি একাডেমিক বলো আর তোমার অ্যাডমিশন বলো, আমাদের আলটিমেট টার্গেটটা কি? তুমি এইচএসসি পাস করার পরে তোমার পরবর্তী গন্তব্যটা কি? একটা ভালো বিশ্ববিদ্যালয়, এটা ভালো সাবজেক্ট। কেউ কেউ মানে নির্দিষ্ট টার্গেট করে বসে আছো যে আমি বুয়েটেই পড়বো, কেউ টার্গেট করে আছো যে আমি মেডিকেলেই পড়বো। তো তোমার আলটিমেট টার্গেটটা যেটা, সেটাকে ফিল আপ করার জন্য এখন থেকে এটাকে গুরুত্ব দেওয়া, এখান থেকে এ প্লাস আনা, এবং এটাকে এমনভাবে বেসিক ধরে পড়া যেটা পরবর্তীতে তোমার অ্যাডমিশন অনেক বেশি হেল্প করবে তোমাকে। আমি কি তোমাদের বোঝাইতে পারলাম? কারণ অ্যাডমিশনে তুমি 3-4 মাসে এত বিশাল সিলেবাস পাবা, এত বড় পড়া পাবা, চাইলে সেটাকে অনেক অনেক কিছু করে ফেলা সম্ভব না, যেটা তুমি চাইলে এখন পারবা। সো আমরা তোমার জন্য এখানে কি করতে পারি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তুমি দেখো, এসএসসি 2025 বোর্ড পরীক্ষা পরবর্তী তোমাদের এই যে এইচএসসি যারা দিচ্ছ, তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স সবার জন্য বাংলা, ইংলিশ, আইসিটির অ্যাডভান্স কোর্স। অ্যাডভান্স কোর্স মানে হচ্ছে তুমি অফিসিয়ালি কলেজে ক্লাস শুরু করবার আগে থেকেই তোমার এই কোর্সটা আমরা লঞ্চ করতেছি। এবং এটা বাংলা ইংলিশ শুরু হচ্ছে 22 জুন, 22 তারিখ থেকে, আর আইসিটি শুরু হচ্ছে 23 তারিখ থেকে। মানে এই সামনে একদিন আগে পরে তোমার এটা শুরু হয়ে যাচ্ছে। ক্লাস শুরু হবে, বাংলা ইংলিশ শুরু হবে 22 তারিখে, আর আইসিটি শুরু হবে হচ্ছে 23 তারিখে। আর তোমার অফিসিয়ালি ক্লাস শুরু হবে রেজাল্টের পরে। পরবর্তী সময় তুমি আগে থেকে একটু আগায় থাকবা, যে ক্লাসগুলো করবা এখন তুমি সেগুলো আগায় যাবা। কতটা আগায় যাবা? তোমার ক্লাসের পরে অলমোস্ট ক্লাসে শেষ হয়ে যাবে। আমাদের সিলেবাস, আমাদের ক্লাসের যে কোর্স প্ল্যান, আমাদের যে পরীক্ষা পদ্ধতি আমরা এমনভাবে ডেভেলপ করছি যেটা তোমাকে ক্লাসেই আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো আশা করি। তো কোর্স বিবরণীতে দেখো, তোমাকে এই কোর্সের জন্য আমরা রাখছি কি, এই কোর্সে বাংলা ইংলিশের মধ্যে তুমি প্রথম এবং দ্বিতীয় পত্র সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে, কারণ তোমাদের কিন্তু শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাস এবং ফুলটাই পড়ানো হবে। প্রিন্টেড প্যারালাল টেক্সট পাবা 4টা বাংলা ইংলিশের ক্ষেত্রে, বই পাবা ডিরেক্ট, পিডিএফ না বই পাবা, এবং লেকচার পাবা হচ্ছে সব মিলে 100টা, বাংলায় 44টা, ইংরেজি পাবা হচ্ছে 56টা। আর ডেইলি এক্সাম পাবা তুমি হচ্ছে 100টা এমসিকিউ এক্সাম। মান্থলি এক্সাম পাবা, বাংলায় পাবা 6টা, ইংরেজিতে 6টা। পেপার ফাইনাল এক্সাম পাবা হচ্ছে 4টা। পেপার ফাইনাল মানে হচ্ছে বাংলার 2টা পেপার, ইংরেজির 2টা পেপার। এগুলোর যে পরীক্ষাগুলো আছে, যেদিন ফার্স্ট পেপার হবে শুধু ফার্স্ট পেপারের পরীক্ষা, যেদিন সেকেন্ড পেপার হবে শুধু সেকেন্ড পেপারের পরীক্ষা, এটাকে বলা হয় পেপার ফাইনাল এক্সাম। এরপরে ব্যাচ হবে রবিবার, বুধবার, তোমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন। আর ব্যাচের সময় সকাল 9:30 এবং 11:30। মানে সহজ কথা, তুমি একদিনে 2টা ক্লাস করবা, বাংলাও করবা, ইংরেজিও করবা। বাংলা শুরু হবে, শেষ হয়ে গেলে ইংরেজি শুরু হবে, এইভাবে। আর তোমার যখন কলেজ শুরু হয়ে যাবে তখন তোমার ব্যাচ টাইম পরিবর্তন করা হবে। এবং কোর্স ফি যদি বলো, যেটা কম্বো বলছি আমরা, যেহেতু তোমাদের ক্লাসগুলো অনলাইনে হবে, তুমি বই পাবা এবং ক্লাস করতে পারবা, এটা কম্বো। এটাই হচ্ছে আমাদের এখানকার ফুল কোর্স। এখানে 9,000 টাকা,
আর অনলাইন ব্যাচ তুমি যদি বই ছাড়া পড়ো 7,000 টাকা, এবং অনলি বই যদি কিনো সেক্ষেত্রে 2500 টাকা। আর এখানে আইসিটি কোর্সের যে বিবরণীটা আছে দেখো, সম্পূর্ণ সিলেবাসই পড়বা, প্রিন্টেড প্যারালাল টেক্সট পাবা হচ্ছে একটা, লেকচার সংখ্যা হচ্ছে 54টা, ডেইলি এমসিকিউ এক্সাম পাবা 54টা, মান্থলি এক্সাম পাবা হচ্ছে 6টা, সাবজেক্ট ফাইনাল পাবা হচ্ছে একটা। আর তোমার ব্যাচ সোমবার এবং বৃহস্পতিবার প্রতিদিন একটা করে ক্লাস হবে। আর যেহেতু তোমাদের এখানে দুইটা ভার্সন আছে, সকাল 9:30 হবে বাংলা ভার্সন, আর 11:30 হবে হচ্ছে ইংরেজি ভার্সন। কলেজ শুরু হওয়ার পরে তোমার টাইম পরিবর্তন হতে পারে। আর তোমার কোর্স ফি হচ্ছে কম্বো ব্যাচ যদি তুমি বই সহ নাও 4,500, আর যদি অনলাইন ব্যাচ নাও শুধু বই ছাড়া তাহলে 4,000, এবং যদি শুধু বই কেনো তাহলে 1,000। এখন অনেকে প্রাইস নিয়ে কথা বলবে, ভাই আমাদের জন্য বেশি হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি। দেখো তুমি এই প্রাইসের এগেনস্টে কি পাচ্ছ ওই দিকে একটু নজর দাও, তাহলে আশা করি সহজে এটা বুঝতে পারবা। উদ্ভাস কখনোই হতাশ করে না, যা বলে তার থেকে অনেক বেশি দেয়। তো এর পরবর্তীতে তোমাদের প্যারালাল টেক্সট এবং তার পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য তুমি তোমাদের রিফাত ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু তুমি সামনে আসো। ধন্যবাদ কাউসার ভাইকে। সো যারা শিক্ষার্থীরা ইতিমধ্যে জয়েন করেছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রিফাত হোসেন, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে, এবং ইনশাল্লাহ তোমরা যারা কোর্সে ভর্তি হয়ে আছো আইসিটি কোর্সে, তাদের সাথে রেগুলার আইসিটি ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সো ভাইয়া যেটা বলে গেল যে আমরা হচ্ছে এই কোর্সে কম্বো ব্যাচে যারা ভর্তি আছি তারা সবাই হচ্ছে আমরা বাংলা, ইংলিশ এবং আইসিটির জন্য নির্ধারিত প্যারালাল টেক্সটগুলো ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, যেমন বাংলা ইংলিশের জন্য হচ্ছে তোমরা টোটাল 4টা প্রিন্টেড প্যারালাল টেক্সট বই পাবা, আর আইসিটির জন্য হচ্ছে একটি প্রিন্টেড প্যারালাল টেক্সট বই পাবা। আমরা বলে থাকি যে প্যারালাল টেক্সট হচ্ছে এমন একটা বই যেটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ একটা বই থেকে তোমার যা যা দরকার হয় তার সবটাই তুমি প্যারালাল টেক্সটে পাচ্ছ। এখন এই জিনিসটা আমি যদি তোমাদেরকে একটু ভিজুয়ালি দেখাই, তোমাদের সামনে উপস্থাপন করি, আমার কথার সাথে তোমরা আরও বেশি রিলেট করতে পারবে। সো আমি তোমাদেরকে একটা প্যারালাল টেক্সটের কপি শো করতে চাই, এবং এখানে কি কি জিনিস আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি সেটা একটু দেখাতে চাই। ঠিক আছে, সো আমি হচ্ছে আইসিটির একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটা হচ্ছে তোমরা যখন পড়াশোনা শুরু করবে তখন দেখতে পাবে আরও ভালোভাবে। সো আমি হচ্ছে এই চ্যাপ্টারে কি কি আছে সেগুলোর একটা তোমাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা প্যারালাল টেক্সট সম্পর্কে একটা আইডিয়া পাবা। সো আমাদের সবসময় প্যারালাল টেক্সটে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম একটা গল্প দিয়ে শুরু করা হয়, যে গল্পটা পড়ার মাধ্যমে তুমি প্যারালাল টেক্সটের এই প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ভালো ধারণা পাবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বইগুলোতে তোমার হচ্ছে এমনভাবে টপিকগুলো এখানে সাজানো আছে যে তোমার যেই টপিকটা পড়লে তোমার হচ্ছে পরের টপিকগুলো বুঝতে সুবিধা হবে, সেই সিকোয়েন্সেই কিন্তু এখানে টপিকগুলো সাজানো আছে। ঠিক আছে, এবং সেটা তুমি কালার কোডিং দেখে ডিফারেন্সিয়েট করতে পারবা যে কোনটা মেইন টপিক, কোনটা হচ্ছে আমার এখানে সাব টপিক। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি হচ্ছে এখান থেকে কালার কোডিং দেখে আলাদা করতে পারবে। এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ আমি যে এই বইটা হচ্ছে স্ক্রল করে সামনে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে পর্যাপ্ত পরিমাণে ছবি এবং এক্সাম্পল কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে। এছাড়া এই এডিশনে তোমাদের জন্য সর্বপ্রথম যেই ফিচারটা নতুন আছে সেটা হচ্ছে যে এইবার আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে আমরা বইয়ের থিওরি পড়ানোর সময় যেই ইনফরমেশন বা যেই টপিকগুলো থেকে হচ্ছে প্রিভিয়াস বোর্ডে কোশ্চেন হয়েছে, সেই বোর্ডের কোশ্চেনের সালটা আমরা হচ্ছে ওই টপিক বা থিওরির পাশে মেনশন করে দিয়েছি। তো তোমরা পড়ার সময় বুঝতে পারবা যে কোন ইনফরমেশন বা কোন টপিকটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। সো এভাবে হচ্ছে আমাদের পর্যাপ্ত ইনফরমেশন, তারপরে হচ্ছে তোমার ইমেজ এবং ইলাস্ট্রেটিভ এক্সাম্পলের মাধ্যমে বইটা সাজানো হয়েছে, এবং মানে দেখলে আসলে আমাদের কাছে জিনিসটা অনেক বেশি রিডেবল লাগে। সত্যি কথা বলতে, যে একটা বই যদি তুমি অনেক বেশি গোছানো পাও তাহলে তোমার অবশ্যই জিনিসটা পড়তে মন চাবে। ঠিক আছে, সো এইখানে প্যারালাল টেক্সটে আসলে ওই জিনিসটা পরিপূর্ণভাবে আছে। সো তোমরা যখন নিজেরা পড়া শুরু করবা আরও বেশি এই জিনিসগুলো ফিল করবা। ঠিক আছে, এবং ফাইনালি আমরা হচ্ছে যখন একটা টপিক পড়া শেষ করব, ঠিক আছে, টপিক পড়া শেষ করার পরে হচ্ছে আমাদের জন্য থাকবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল। আমি যদি ওই জায়গাটা একটু নিয়ে যাই, আমাদের টপিকগুলো আমরা পড়ে আসার পর আমরা পাবো হচ্ছে তোমার এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে
আমাদের বোর্ড এবং অ্যাডমিশনে যেই প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে, সেইগুলো এখানে একবারে কালেক্টেড ভাবে তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আমি ওই জায়গাটা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওকে, সো অনেকগুলো টপিক একসাথে এখানে আছে তো, আচ্ছা ওকে। সো হ্যাঁ, আমরা সেই জায়গায় চলে এসেছি। সো দেখতে পাচ্ছ যে আমাদের এই যে টপিকগুলো আমরা মাত্র পড়ে এসেছি, কভার করে এসেছি, এই টপিকগুলোর ওপর আমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া আছে। সো তোমার প্র্যাকটিসের জন্য বা তোমার কোশ্চেন অ্যানালাইসিসের জন্য এই পার্টটা কিন্তু অনেক বেশি হেল্প করবে। সো আমি তো অনেক কিছু তোমাদেরকে বললাম, মেইন ফিচারগুলো। এটা তোমরা তখনই বুঝতে পারবে যখন নিজে তুমি বইটা হাতে নিয়ে পড়বে এবং আমার কথার সাথে তুমি রিলেট করার ট্রাই করবে, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের প্যারালটেক্স পড়ার জন্য আমন্ত্রণ রইল। তোমরা আশা করি নিজেরা জিনিসগুলো এক্সপ্লোর করে দেখবা। ওকে, সো আমরা এখন একটু সামনে আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, সো আমি যেহেতু আইসিটির মানুষ, সো আমি একটু প্রথমেই তোমাদের আইসিটি বিষয় নিয়ে কিছু জ্ঞানগর্ভ কথা বলতে চাই যে আইসিটি আসলে কি, ঠিক আছে, আইসিটি আমরা কেন পড়ব। সো আইসিটি আসলে কি, এটা আমার মনে হয় না যে তোমাদের একদম বেসিক থেকে বোঝানোর কিছু আছে। আমরা ডেইলি লাইফে কম বেশি সবাই আইসিটির সাথে ইউজ টু, এবং আইসিটির বিভিন্ন উপকার আমরা নিয়ে থাকি। সো এটা আসলে বেসিক থেকে বোঝানোর কিছু নাই। আমি জাস্ট এইটুকু বলবো যে দেখো, আইসিটির 3টা পার্ট আছে এখানে, দেখতেই পারতেছো, ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। অর্থাৎ আমরা এই আইসিটির যে কোর্স আছে এই কোর্সে আমরা আসলে এই টেকনোলজি, ইনফরমেশন, কমিউনিকেশন, এই বিষয়গুলো কিভাবে কাজ করে, ঠিক আছে, পুরো বিশ্ব যে আসলে আইসিটির উপরে দাঁড়িয়ে আছে আমরা বলি, ঠিক আছে, এটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখব, ঠিক আছে, যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন কমিউনিকেট করি এবং তার জন্য কী কী টেকনোলজি আমরা ইউজ করি, ঠিক আছে, আমাদের ডেইলি লাইফকে কিভাবে আইসিটি সহজ করে দিয়েছে এই টেকনোলজিগুলো ইনভেন্ট করার মাধ্যমে, ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা সামনে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এখন নেক্সট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে আমরা কেন আইসিটি পড়ব। দেখো, এখানে 2টা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে যে আমাদের অনেকেরই প্যাশন আছে যে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করতে চাই বা এরকম আইসিটি রিলেটেড টেকনোলজিতে আমরা নিজেদের অবদান রাখতে চাই, কাজ করতে চাই, ঠিক আছে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে তুমি যদি বর্তমান যুগের সাথে তাল মেলাতে চাও, তোমাকে কিন্তু একটা বেয়ার মিনিমাম আইসিটি নলেজ রাখতে হয়। কেন? তুমি চিন্তা করো যে এখন যদি তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডকে একটা লেটার পাঠাতে চাও, একটা মেসেজ পাঠাতে চাও, সেটা কি তুমি কাগজে তুমি লেটার লিখে তারপরে পোস্ট অফিস বক্সে গিয়ে সেটা পোস্ট করবা, এরকমটা কি করবা? না, করবা না। এখন ইমেইল আছে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সেগুলোর মাধ্যমে তুমি অনেক দ্রুত সময়ে সহজে হচ্ছে তোমার যেই লেটারটা বা মেসেজটা সেটা তুমি তোমার ফ্রেন্ডকে ডেলিভার করে দিতে পারো। তাহলে দেখো, তোমার কাছে যদি একটা টেকনোলজি থাকে, তুমি একটা কাজ অনেক সহজে করতে পারতেছো, তাহলে তুমি সেই কাজটা সহজে না করে কেন এত জটিল পথে করবা? অবশ্যই করবা না। তো এরকমভাবে আমাদের প্রফেশনাল লাইফে বা ডেইলি লাইফে অনেক কাজই আমরা আইসিটির যেই টেকনোলজিগুলো আছে সেগুলো ইউজ করে অনেক সহজে করতে পারি। সো আমাদেরকে এগুলো সম্পর্কে একটা মিনিমাম নলেজ রাখতে হবে যেন এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, এগুলো ইউজ করে আমাদের কাজকে যেন সহজ করতে পারি। সো এই কারণেই আসলে আমাদের আইসিটির জ্ঞানটা রাখা খুবই প্রয়োজন, ঠিক আছে। এর পাশাপাশি আমি তো আগেই বললাম যে অনেকেরই প্যাশন আছে, আমরা আইসিটির ফিল্ডে কন্ট্রিবিউট করতে চাই, আমরা প্রোগ্রামিং শিখতে চাই, আমরা এইচটিএমএল শিখতে চাই, ঠিক আছে, আমরা হার্ডওয়্যার কিভাবে ডিজাইন করে সেইগুলো জানতে চাই। সো এই বিষয়গুলো জানতে গেলে আসলে আমাদের আইসিটির নলেজ রাখার প্রয়োজন আছে এবং এই জার্নিটা আসলে আমাদের এই ইন্টারের আইসিটি কোর্স থেকেই শুরু হবে ইনশাল্লাহ। ওকে, এবং এআই নিয়ে তো কথা না বললেই নয়, তোমরা সবাই চ্যাটজিপিটির নাম ইতিমধ্যে শুনে গেছে এবং অনেকেই ব্যবহার করো। সো এআই হচ্ছে রেভলিউশনারি টেকনোলজি, যেটা সামনের দিনগুলোতে পুরোপুরি হচ্ছে আমাদের উপর রাজত্ব করবে। সো আমাদের নিজেদের আসলে ওইভাবেই প্রিপেয়ার করা উচিত, কারণ আমাদের সামনে কম্পিটিশন কিন্তু এআইয়ের সাথে হতে যাচ্ছে। সো এআইয়ের মতো করে আমাদের নিজেকে প্রিপেয়ার করা উচিত। ওকে, মানে এআইয়ের সাথে কম্পিট করার জন্য নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা উচিত। ওকে, সো আমাদের আইসিটির অনেকগুলো ফিল্ডের কথা এখানে বলা আছে, যেগুলো আমরা সামনে আরও সুন্দরভাবে কোর্সে পড়ব, ঠিক আছে। সো আমি নেক্সটে যেটা তোমাদেরকে দেখাতে চাই, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা সামনে কোর্সের ক্লাস শুরু করতে যাচ্ছ, সেটা হচ্ছে যে তোমরা অনলাইন সার্ভিসগুলো কিভাবে তোমাদের পোর্টাল থেকে অ্যাভেল করবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই, ঠিক আছে। সো তোমরা অনেকেই হচ্ছে এখনও জিনিসগুলোর সাথে ইউজ টু না, সো আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ দিতে চাই
তাহলে পরবর্তীতে তোমরা হচ্ছে ফিচারগুলো ইজিলি ইউজ করতে পারবা, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা হচ্ছে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে উদ্ভাসের যে পোর্টাল আছে, উদ্ভাসের যে পোর্টাল সেখানে লগ ইন করতে পারো এবং পরবর্তীতে তোমার যেই সার্ভিসগুলো পাওয়ার কথা সেগুলো তুমি কিভাবে সেখান থেকে অ্যাভেল করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি হচ্ছে এই যে উদ্ভাসের যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি। তো তোমরা এরকম এই উদ্ভাসের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে এখানে চলে আসতে পারবা। তারপরে এই যে আমরা জয়েন নাও যে বাটনটা আছে এটাই ক্লিক করব, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্লিক করি দেখবা যে এই ওয়েবসাইটে আমরা চলে আসছি, যেখানে হচ্ছে আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে চাচ্ছে। তো তোমাদের প্রত্যেককেই কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। যদিও নাম্বারটা অনেক বড়, কিন্তু আশা করি তোমাদের হাতের কাছে এটা আছে, ঠিক আছে। মুখস্থ না থাকলেও এটা হাতের কাছে আছে। তো আমারও একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, যেটা দিয়ে আমি এখন তোমাদের মতো করেই লগ ইন করার চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। সো আমি হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব। তো দেখো নেক্সট বাটনে ক্লিক করলে আমার কাছে এখানে পাসওয়ার্ড জানতে চাচ্ছে, ঠিক আছে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তোমাদেরও এরকম একটা পাসওয়ার্ড দেওয়া আছে। সো পাসওয়ার্ডটা তোমরা যদি ভুলে গিয়ে থাকো তোমরা সেটা আবার রিসেট করতে পারবা, আর যদি মনে থাকে তোমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ঢুকে পড়তে পারবো। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, সো পাসওয়ার্ড দেওয়া শেষ। তো ফাইনালি আমি যদি এখন লগ ইন বাটনে ক্লিক করি তাহলে দেখো এই যে আমরা আমাদের যেই প্রোফাইল আছে, আমাদের প্রোফাইলের এই ইন্টারফেসটা এখানে দেখতে পারবো লগ ইন করলে, ঠিক আছে। সো এই যে যে ইন্টারফেসটা এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো সার্ভিসের কথা মেনশন করা আছে। আমি একটা একটা করে সবগুলোই দেখাবো, ঠিক আছে। তো তুমি প্রথমে যেই জায়গায় আসলা সেইখানে হচ্ছে তোমার সবগুলো সার্ভিস এখানে এই যে রো ওয়াইজ দেওয়া আছে। তো একদম প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাই তোমরা ম্যাক্সিমাম কেসে ইউজ করবে, সেটা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে। তো আমি একটা লাইভ ক্লাস কিভাবে করতে হয় এটা তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো এই যে আমি লাইভ ক্লাস অপশনটাতে ক্লিক করব। সো এখানে যদি যাই দেখো তোমার যতগুলো লাইভ ক্লাস এখন চলতেছে বা সামনে যতগুলো লাইভ ক্লাস তোমাকে এখানে শিডিউল করে দেওয়া আছে সেইগুলো তুমি এই সেকশনে এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবা, ঠিক আছে। যেমন এখানে এই যে আমি আমার আইডি দিয়ে যখন ঢুকছি তখন এই যে দেখো এখানে ওরিয়েন্টেশন ক্লাস যেটা এখন চলতেছে, তোমরা যেটা করতেছো সেইটা জয়েন করার একটা অপশন আমার এখানেও শো করতেছে। তো আমি যদি একটু এটা জয়েন করে দেখাই, দেখো এই যে জয়েন নাও বাটনে ক্লিক করলাম। আচ্ছা, সামহাউ আমি হচ্ছে বের হয়ে গেছি। আমি আরেকবার হচ্ছে একটু লগ ইন করার চেষ্টা করি। সো আমি হচ্ছে আবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিব। ওকে, এরপর হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে তোমরা এই লাইভ ক্লাস সেকশনে গিয়ে যেই লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য শিডিউল করে দেওয়া আছে সেগুলো হচ্ছে এখান থেকে তোমরা করতে পারবা, ঠিক আছে। যেমন এই যে এখানে ওরিয়েন্টেশন ক্লাসটা এখন চলতেছে, তো আমি হচ্ছে জয়েন নাও বাটন দিয়ে এখন ওরিয়েন্টেশন ক্লাসটা এখানে করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের লাইভ ক্লাস। এরপরে আমাদের লাইভ ক্লাসের নিচেই আছে হচ্ছে লাইভ এক্সামের ফিচারটা। আমি যদি একটা লাইভ এক্সাম দেখাই তোমাদেরকে। আচ্ছা, লাইভ এক্সামের আবার হচ্ছে হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। আমি আরেকবার হচ্ছে করতেছি। ঠিক আছে, তাহলে আমি ওইটা আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে আরেকবার লগ ইন করি এবং আরেকবার হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করি। ওকে, সো আমাকে হচ্ছে আরেকবার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। সো তোমরা এইভাবে অনেকবার করবা তোমাদের লাইফে। সো তোমাদের মতো আমিও করতেছি এবং আমিও আগেও করেছিলাম। সো নস্টালজিক লাগতেছে। ওকে, সো ফাইনালি পাসওয়ার্ডটা দিতে হবে এখন। আচ্ছা, সো আমরা হচ্ছে লাইভ ক্লাস লাইভ এক্সাম দুইটাই দেখছি। এরপরে হচ্ছে এখন এই যে প্র্যাকটিস এক্সাম। সো এখানে হচ্ছে তোমরা যদি যাও তোমরা এখান থেকে প্র্যাকটিস এক্সাম পার্টিসিপেট করতে পারবা। সো তোমাদের জন্য যেই এক্সামগুলো হচ্ছে প্র্যাকটিস হিসাবে এখানে দেওয়া আছে সেইগুলোর যে কোনো একটা হচ্ছে তোমরা এখানে কোর্স এবং টপিক দেখে তোমরা হচ্ছে এখানে করতে পারবা, পার্টিসিপেট করতে পারবা, ঠিক আছে। তাহলে আমাদের এই যে লাইভ এক্সাম গেল, প্র্যাকটিস এক্সাম গেল এখানে, এগুলো আশা করি তোমরা কোর্স চলাকালীন নিজেরাও এক্সপ্লোর করে দেখবা, ঠিক আছে। এরপরে এখানে সলভ শিট অর্থাৎ তোমাদের পরীক্ষার
যেই সলভ শিটগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে থাকবে। আচ্ছা, সো আমরা হচ্ছে আরেকবার একটু লগ ইন করে নিচ্ছি, এই টেকনিক্যাল প্রবলেমের জন্য দুঃখিত। ওকে, সো আমাদের এখানে সলভ শিট আছে এবং এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে কিউএন্ডএ সার্ভিস, অর্থাৎ তোমরা হচ্ছে কিউএন্ডএ সার্ভিসের মধ্যে গিয়ে তোমাদের যেই প্রবলেমগুলো কোর্স চলাকালীন হবে সেগুলো হচ্ছে তোমরা আমাদের টিচারকে ডিরেক্ট হচ্ছে কোশ্চেন হিসাবে করতে পারবা, ঠিক আছে। এবং কিউএন্ডএ সার্ভিসের মধ্যে তোমরা যদি যাও, তোমরা হচ্ছে কিউএন্ডএ সার্ভিসে গেলে, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে এক্সপ্লোর করার ট্রাই করব, এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সো তোমরা দেখতেই পারতেছো বারবার হচ্ছে আমি লগ আউট হয়ে যাচ্ছি। সো এটা একটু তোমাদেরকে পরে আবার আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, প্রবলেমটা রিজলভ করে আবার আসবো এই জায়গাটায়। ওকে, সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে অনলাইন সার্ভিসগুলো আমরা কিভাবে অ্যাভেইল করব এগুলো তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছিলাম। সো আমি হচ্ছে এর পরের পার্টটা যদি যাই, সেটা হচ্ছে এই যে তোমাদের জন্য কিন্তু বিগত বছরের যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আর্কাইভ ক্লাস আকারে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ তোমার পোর্টালে তোমার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে তুমি ঢুকে তুমি হচ্ছে বিগত বছরে যেই ক্লাসগুলো করানো হয়েছিল লাইভে সেইগুলো হচ্ছে রেকর্ডেড ভিডিও হিসেবে তুমি তোমার পোর্টাল থেকে দেখতে পারবা আর্কাইভ ক্লাস সেকশনে, ঠিক আছে। ওকে, সো এটা আমরা এক্সপ্লোর করার ট্রাই করব। ওকে, আর হচ্ছে লাস্ট যেই পার্টটা তোমাদেরকে একটু বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের যে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ভিডিও হিসেবে তোমাদের আইডিতে থেকে যাবে এবং এই ভিডিওগুলো হচ্ছে তোমাদের আইডিতে বোর্ড পরীক্ষা পর্যন্ত হচ্ছে সংরক্ষিত থাকবে। সো তোমাদের যদি এরকম মনে হয় যে অনেক আগে একটা ক্লাস করেছি, এখন অনেক কিছুই হয়তো বা মনে নাই, আবছা আবছা মনে আছে, আরেকবার ক্লাসটা একটু দেখে নিলে বা ওই পার্টটা আরেকবার দেখে নিলে একটু ভালো হতো, রিভাইজ হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তোমাদের আইডি থেকে ওই তোমাদের যেই ক্লাসটা করা দরকার ওই ক্লাসটায় ঢুকে তোমরা কিন্তু আবার রিওয়াচ করে নিতে পারো, ঠিক আছে। সো এতে হচ্ছে তোমাদের যেই জায়গাটা রিভাইজ দেওয়া দরকার ওই জায়গাটা রিভাইজ দেওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। ওকে, সো এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার ছিলা যা যা জিনিস আমি দেখাইছি। সো এখন হচ্ছে আমরা একটু চেষ্টা করব যে সার্ভিসগুলো একটু আরেকবার দেখাইতে, ঠিক আছে। আমাদের যে টেকনিক্যাল প্রবলেমটা হয়েছিল আশা করি সেটা সলভ হয়েছে। আচ্ছা, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার আমাদের প্রত্যেকটা ক্লাসের যে অ্যানোটেটেড পিডিএফ বলতে তোমাকে ভাইয়া বা আপু ক্লাসে যা যা পড়াইছে, স্লাইডে যা যা দাগায় দাগায় পড়াইছে, লেখায় যা যা দেখাইছে, এই জিনিসগুলো কিন্তু অ্যানোটেটেড পিডিএফ হিসেবে তুমি তোমার আইডিতে পেয়ে যাবা, পাস্ট ক্লাসের সেকশনে তুমি তোমার আইডিতে পেয়ে যাবা। সো তুমি হচ্ছে ওই নোটটা একদম টিচার যা পড়াইছে সেটাই কিন্তু ডাউনলোড করে পরবর্তীতে দেখে নিতে পারবা। সো তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি ক্লাস করার সময় হয়তো বা আমরা পুরোপুরি নোট করতে পারি নাই, কিছু জিনিস মিস হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এই টিচারের নোটটাই যেহেতু হুবহু থেকে যাচ্ছে পোর্টালে, সো ওইটা নিয়ে কিন্তু আমাদের কোনো টেনশন করার কিছু নাই যে আমাদের নোটটা থাকবে কি থাকবে না, বা আমরা নোট করতে পারলাম কি পারলাম না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করেছো যে লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কিভাবে দেখাবো। সো তোমাদের যখন ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয় তখন ওই হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের নিজেদের সলভ করার জন্য দেওয়া হয়। পরবর্তী ক্লাসের শুরুতেই কিন্তু তোমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক নিয়ে ডিসকাস করা হয়, ঠিক আছে। এবং সেক্ষেত্রে এখানেই তোমাদের লাইভ ক্লাসেই হচ্ছে সলিউশনটা দিয়ে দেওয়া হয়। ওকে, সো তোমাদের যেই জায়গাটা অপূর্ণ রয়ে গেছিলো ওইটা আমি একটু দেখানোর ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে উদ্ভাসের সার্ভিসগুলো কিভাবে তোমরা অ্যাভেল করবা, ঠিক আছে। সো আমরা হচ্ছে আবার উদ্ভাসের যেই ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাচ্ছি এবং আমি হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো, ঠিক আছে। সো পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু তোমরা কেয়ারফুল থাকবা, কেউ যেন এটা না দেখে, ঠিক আছে। সো
আমি হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, এরপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড। ওকে, থাকে এবং সেগুলোর মার্কস তোমাদের পরবর্তীতে জানায় দেওয়া হয়, ঠিক আছে? সো এই বিষয়টা আরও ভালোভাবে তোমাদেরকে হচ্ছে হিমেল ভাইয়া বলবে। সো আমি হচ্ছে এখন হিমেল ভাইয়াকে ইনভাইট করতেছি এখান থেকে পরবর্তী পার্টটা কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ রিফাত ভাইকে। সবাই শুনতে পাচ্ছ, আশা করি ভালো আছো, আমার কথা ক্লিয়ারলি শুনতেও পাচ্ছ। ভাই তো বলেই দিল, উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন হবে, তুমি যেখান থেকেই ভর্তি হও পুরো বাংলাদেশের। অফলাইনে তো পরীক্ষা দিতে পারবা কম্বো ব্যাচে যদি ভর্তি হও, আর অনলাইনে ক্লাসটা করতে পারবা। তো সেটার যে পরীক্ষাটা হবে সেটা তোমার উইকলি পরীক্ষা হবে, সেটা মান্থলি পরীক্ষা হবে। সেই মান্থলি উইকলি মান্থলি যে খাতাগুলো এটা কেন্দ্রীয়ভাবে আমরা ঢাকা থেকে এটা চেক আউট করে দিব আর কি। এটা তারপর অ্যানালাইসিস রিপোর্টও অটো SMS-এ রেজাল্ট পেয়ে যাবা সরাসরি। তুমি যে পরীক্ষাটা দিবা এটার রেজাল্টের মার্ক এবং এটা ফলাফল সরাসরি পেয়ে যাবে SMS-এ। আর ইয়েস, এটা হচ্ছে উদ্ভাসের দ্য ফেনোমেনাল সার্ভিস 24/7 Q&A। তোমার যখন যেই প্রশ্ন মনের মধ্যে রেইজ করে তুমি সেটা পোর্টালের থ্রুতে আমাদের কাছ থেকে জানতে পারবা। আমরা এটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা। তারপর বাংলাদেশে যদি বলি কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের পুরো বাংলাদেশে, মোটামুটি 108টা শাখা আছে 64টা জেলায়। তুমি 64টা জেলা থেকেই অফলাইন অনলাইন বা কম্বো ব্যাচ তুমি অ্যাভেল করতে পারবা পুরো বাংলাদেশি কনটেক্সটে আর কি। ওকে, আর এই হচ্ছে তোমার উদ্ভাসের আমাদের যে বাংলা ইংরেজি এবং ICT-র উদ্ভাস ইংলিশ টিচার প্যানেল আমরা থাকবো। আমি তোমাদের হিমেল ভাইয়া, মানে ইংলিশ আমার যে টিম, আমরা 4 জন থাকবো। 4 জনের সাথে আমি আছি। তারপর কাউসার ভাই আছে বাংলার উনি থাকবেন। রিফাত ভাই আছে ICT টিমের, উনি আর কি ICT ক্লাস কন্ডাক্ট করবেন। তো প্রত্যেক সপ্তাহে যদি বলি 2 দিন ক্লাস হবে, বাংলা ইংরেজি প্রবাবলি রবিবার আর হচ্ছে তোমার বুধবার, রবি এবং বুধবার ডবল ক্লাস হবে। প্রথমে বাংলা হবে, পরেরটা ইংলিশ হবে আর কি এটা। আচ্ছা, এখন একটা প্রশ্ন দেখলাম বেশ কয়েকজন বললা কিছুক্ষণ আগে, যেহেতু এখনও তোমরা বই পাও নাই, হ্যাঁ, বাংলা বা ইংরেজি অথবা ICT বই পাও নাই, যদি কোর্সে ভর্তি হওয়ার পরে যদি বই চেঞ্জ হয়ে যায় তখন উদ্ভাস কী করবে? ইয়েস, ভালো একটা কোয়েশ্চেন করেছো। তখন উদ্ভাস কী করবে? ইয়েস, যদি এরকম কখনো হয় যে তুমি কোর্সে এনরোল হয়ে গেছো, আমি তোমাদেরকে বই দিয়ে দিয়েছি উদ্ভাস থেকে, তারপর বইয়ের কনটেক্সটটা কী হবে? ইয়েস, যদি এরকম কখনো হয় তাহলে আমরা চেষ্টা করবো এটা প্রিন্ট আউট করে দেওয়ার জন্য বা PDF বা যে কোনোভাবে এটাকে তোমাকে কম্পেনসেট করে দেবো। ওইটা টেনশন করার কিছু নাই। যদি বোর্ডের সিলেবাস যদি চেঞ্জ হয় তো আমরাও সেটার সাথে গো থ্রু করে তোমাদেরকে এটা ইনফর্ম করবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সেটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই আসলে। ওকে, তো বিস্তারিত দেখতে ওয়েবসাইট ভিজিট করতে পারবা www.udbas.com, এখানে আর কি এটা রুটিনটা। আচ্ছা, এই তো এখন আমি যদি দেখতে চাই,
ওকে, সো রিফাত ভাই যেটা বলতে চাচ্ছিল আর কি, এটা যে লাইভ ক্লাস, তারপর হচ্ছে লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, কিউ অ্যান্ড সার্ভিস, তুমি সব কিছু এখান থেকে তোমার যেটা দরকার ইন কোর্স অফ টাইমে তুমি সেটা অ্যাভেল করতে পারবে আর কি এখানে। আচ্ছা, এখন কিছু প্রশ্ন উত্তর যদি নেই। বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড বই এখনও পাওয়া আছে, সমস্যা নেই। তুমি তোমার যে ব্রাঞ্চটা আছে নিকটস্থ যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কন্ট্যাক্ট করো, আশা করি ব্রাঞ্চ থেকে এটা দিয়ে দেবে ক্লাস শুরুর আগে। তো মেইন ক্লাস শুরু হবে আমাদের রবিবার থেকে, রবিবার, হ্যাঁ 22 তারিখ, রাইট, হ্যাঁ 22 তারিখ রবিবার। রবিবার থেকে বাংলা ইংলিশের কোর্স ক্লাসটা শুরু হবে, আর আইসিডি হবে 23 তারিখ। ওকে, 23 তারিখ থেকে। ওকে, হ্যাঁ উদ্ভাসের ওয়েবসাইট ভিজিট করতে পারবা, তুমি পারবা, ওয়েবসাইটে তুমি লগ ইন করে তুমি এই অপশনগুলো সবগুলো অ্যাপিল করতে পারবে। তারপর তোমার যেটা এখানে দরকার সলভ শিট, কিউ অ্যান্ড সার্ভিস, সব কিছু তুমি এখানে অ্যাপিল করতে পারবে আর কি। লাইভ ক্লাস, লাইভ এক্সাম, লাইভ ক্লাস যদি বলি যে আজকে যখন এখন যেটা চলতেছে দেখো ওরিয়েন্টেশন, এটাতে তুমি জয়েন নাও, এটাতে ক্লিক করলে তুমি করতে পারতো। সামনে যে ক্লাসগুলো আসছে সেগুলো আস্তে আস্তে অ্যাপিল করবে। যেদিন যেই ক্লাস হবে স্কেজুল অনুযায়ী সেটা এখানে তোমার জয়েন নাও বাটনটা অ্যাক্টিভেট হবে আর কি। অ্যাক্টিভেট হলে তুমি এখানে ক্লিক করলে এটা ওই ক্লাসে তুমি গো থ্রু করতে পারবা। আচ্ছা, ক্লাস রুটিন, আচ্ছা আচ্ছা, কোর্স অ্যান্ড কন্টেন্ট যদি একটু দেখি, এখানে আর্কাইভ ক্লাস আছে, আইসিটিটা, আচ্ছা এখানে যে আইসিটির যে ক্লাস, ওকে, এই যে চ্যাপ্টার 2 গেলাম, এখানে আর্কাইভ ক্লাস, মানে গত বছরের যে ক্লাসটা ছিল, গত বছরের যে প্রোগ্রামটা ছিল সেখানে যে ক্লাসগুলো ছিল আইসিটির, সেইটা একটা রেকর্ডেড আছে। সো কারো কারো দরকার হইতে পারে আমাদের কোর্সের যে সিলেবাসে কোর্স থ্রু করতে গেলে দেখা যাচ্ছে ওই টপিকটা তোমার কলেজে দেখা যাচ্ছে আগে পড়া লাগতে পারে। সো ওই সেন্সে তুমি এখানে আর্কাইভ ক্লাস থেকে তোমার যে রেকর্ড যেই টপিকটা এটা তুমি দেখে এটা চেক আউট করে ফেলতে পারো। সো এই সুবিধাটা এখানে দেওয়া আছে আর কি এটা। এই তো, সো এই হচ্ছে আমাদের দিক থেকে মোটামুটি অবস্থা। তো ক্লাস শুরু হবে রবিবার থেকে। সো আশা করি ক্লাসে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্তই। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।